কাপ্তাই বাঁধের সবকটি স্পিলওয়ে আরও 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। বুধবার রাত 11টায় চতুর্থ দফায় আবারও এটি খোলা হলো। বর্তমানে খোলা রয়েছে 3 ফুট। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদে পানির চাপ বাড়ায় প্রথম ধাপে মঙ্গলবার বাঁধে 16টি স্পিলওয়ে 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। পরে দ্বিতীয় ধাপে সেদিনে 1 ফুট বাড়িয়ে মোট 1.5 ফুট খুলে দেওয়া হয়। বুধবার রাতে তৃতীয় ধাপে 1 ফুট ও চতুর্থ ধাপে আরও 6 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে স্পিলওয়ে দিয়ে প্রায় 5000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে। তবে এই গেট খোলার কারণে ভাটি এলাকায় তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানায় কর্তৃপক্ষ। মধ্যরাত থেকে বাংলাদেশের পণ্যে কার্যকর হচ্ছে ট্রাম্প সরকারের আরোপিত অতিরিক্ত শুল্ক। চট্টগ্রাম বন্দর থেকে আজ রাত 12টা 1 মিনিটের পর পাঠানো সব চালানের উপর প্রযোজ্য হবে মার্কিন নতুন বাণিজ্য নীতি। তাই বাড়তি শুল্ক এড়াতে বন্দরে ভিড় পড়েছে পণ্য জাহাজীকরণে। এদিকে গবেষকরা বলছেন, এয়ারক্রাফট, সয়াবিন, গমসহ বেশ কিছু পণ্য কেনার শর্তে বাংলাদেশ যে শুল্ক কমাতে পারল, তার বিপরীতে এখন বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন ও বাড়তি অর্থ ব্যয়ের চাপ মোকাবেলা করতে হবে সরকারকে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে। এই পণ্যের সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র। এই বাজারের সবচেয়ে বড় প্রতিযোগী চীন, ভিয়েতনাম, ভারতের তুলনায় বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে এখন পর্যন্ত। হোয়াইট হাউস থেকে গত 31শে জুলাই জারি করা হয়েছে নির্বাহী আদেশ। সে অনুযায়ী নতুন শুল্ক চট্টগ্রাম বন্দর দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 1 মিনিটের পর পাঠানো সব চালানের উপর প্রযোজ্য হবে। এর আগে পাঠানো চালানগুলো এই বাড়তি শুল্কের আওতায় পড়বে না। তাই চট্টগ্রাম বন্দরে চাপ বেড়েছে পণ্য পাঠানোয়। আমেরিকাতে শুল্ক আরোপের যে বিষয়টি রয়েছে অগাস্ট মাসের 7 তারিখ থেকে, সে কারণে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের যে চাপ সেটা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। এদিকে বাড়তি 35% থেকে কমিয়ে 20% শুল্ক নামিয়ে আনার বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে গম, সয়াবিন, তুলার মতো পণ্য রয়েছে, যা আগে বিশ্বের অন্যান্য দেশ থেকে কিনতো বাংলাদেশ। প্রাইভেট সেক্টর যদি সয়াবিন ব্রাজিল থেকে না কিনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে চায়, তাহলে প্রশ্ন আসে যে আগে সে ব্রাজিল থেকে কেন কিনতো? তার মানে হলো যে সেখানে ব্রাজিলে সে হয়তো কম পেত, কম দামে পেত, এখন বেশি দামে এখানে কিনতে হবে। তাহলে সে তখন সরকারকে বলবে যে হ্যাঁ, আমি আমাদের দেশের সুবিধার জন্য আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই বেশি কিনবো, কিন্তু বাড়তি যে দামটা আছে এটা আমাকে একটা সহায়তা করতে হবে। তো এইগুলোর কিন্তু ইকোনমিক কস্টও আছে। দ্বিপাক্ষিক সম্পর্ক একটা, আরেকটা হলো যে এটার ইকোনমিক কস্ট। গবেষকরা বলছেন, ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে বৈশ্বিক পণ্য বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন দেখা দেবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জাহাজ জট নিরসনে দেশের প্রধান সমুদ্র বন্দরে কন্টেইনারবাহী জাহাজ কমানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে শিপিং এজেন্সি সহ এই ব্যবসার সাথে জড়িতরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল রাখতে হলে জাহাজ চলাচল বাড়ানোর কোনো বিকল্প নেই। এমন সিদ্ধান্তে দেশে আমদানি ও রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে শঙ্কা তাদের। চলতি বছরের শুরুতে চট্টগ্রাম বন্দরে চলাচলের জন্য মোট অনুমোদিত কন্টেইনার জাহাজের সংখ্যা ছিল 96টি। ওই সময় বহিনঙ্গরে জাহাজের অবস্থানের সময় বা ওয়েটিং টাইম ছিল 1 থেকে 2 দিন এবং অপেক্ষমান জাহাজের সংখ্যা ছিল 7 থেকে 8টি। পরে অ্যাডহক ভিত্তিতে কিছু জাহাজ চলাচলের অনুমোদন পাওয়ায় বর্তমানে কন্টেইনার জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 118টিতে। এতে করে বহিনঙ্গরে অপেক্ষমান জাহাজের সংখ্যা যেমন বেড়েছে, সেই সাথে বেড়েছে অবস্থানের সময়ও, ফলে বেড়েছে জাহাজ জট। এই জট নিরসনে সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে জাহাজের সংখ্যা কমপক্ষে 15টি কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা একটা কমিটি করেছি, এই কমিটি স্টাডি করে আমরা তারপরে সেই অনুসারে আমরা কিছু জাহাজের সংখ্যা কমাই দিলে হবে কি, তখন আপনার এই যে এখন জাহাজের ওয়েটিং টাইম বেড়ে গেছে, 6-7 দিন হয়ে গেছে, এটা তখন ড্রাস্টিক্যালি কমে আসবে কুইকলি। এদিকে জাহাজ কমালে বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে জানান বন্দর ব্যবহারকারীরা।
জাহাজগুলো যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাতে করে আমাদের আমদানি এবং রপ্তানি পণ্যের যে চাহিদা অনুযায়ী যে জাহাজ, সেই জাহাজের সরবরাহ কমে যাবে এবং আমাদের রপ্তানি পণ্যের যে ধারাবাহিকতা যে রক্ষা করা এটা কঠিন হয়ে যাবে। পোর্টের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না এবং এই ধরনের সিদ্ধান্ত দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে চট্টগ্রাম পোর্টের সুনাম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটিতে একসাথে 16টি জাহাজ বার্থিং দেয়া সম্ভব। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গতকাল 2 শিক্ষার্থী সহ 3 জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় চলা ছাত্র শিক্ষকের আন্দোলনের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সুকান্ত সাহা। দুপুরে উপজেলা পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় 3টি বাস, 4টি সিএনজি ও একটি মোটর সাইকেলের চালককে 19,500 টাকা জরিমানা করা হয়। এর আগে ফিটনেসবিহীন পরিবহন বন্ধ, চালকের লাইসেন্স যাচাই ও দুর্ঘটনায় জড়িত বাস চালক হেলপারকে গ্রেফতারের দাবিতে সড়কে বিক্ষোভ করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন সুবি প্রবি ও টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষকরা। আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন না হওয়ায় জুলাই ঘোষণাপত্র নিয়ে আশাহত ইসলামী ছাত্র শিবির। চট্টগ্রামে এক অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাহেদুল ইসলাম। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরে ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসিতে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্রে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, 9 দফার কথাও উল্লেখ করা হয়নি। একই সাথে আন্দোলনের অংশীদার বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার সাংবাদিক, প্রবাসী অ্যাক্টিভিস্টের কথাও পায়নি। সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। 27 বছর পর আবারও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে নানা প্রস্তুতি ও আলোচনা। জুলাই গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে মতের ভিন্নতাও। ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চাইছেন, আর ছাত্রদল বলছে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চলতে না দেওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ। 1986 সালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1997 সালে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয়। এরপর দীর্ঘ বিরতি, সবশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাকসু নির্বাচনের দাবি জোরালো হয়। নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংশোধনের দাবি জানিয়ে প্রশাসনের কাছে আবেদন করে বেশ কিছু ছাত্র সংগঠন। এমনকি দ্রুততম সময়ে নির্বাচনের দাবিও জানান অনেকে। সাকসু নির্বাচন হয়েছে লাস্ট 27 বছর আগে এবং এর পরবর্তীতে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে সেটা একটু বিদঘুট হয়ে যাবে। আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে একজন প্রতিনিধি আসুক, যোগ্য প্রতিনিধিরা আসুক। আমাদের 9 দফার অন্যতম যে দাবি সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন যাতে দেওয়া হয়। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে সাকসু দেওয়া নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বেশ কিছু সম্পাদকীয় পদে সংস্কার, সভাপতির ক্ষমতার বিকেন্দ্রীকরণ সহ কয়েকটি সংশোধনের দাবি ছাত্র শিবিরের। যেহেতু সভাপতির পদটা হচ্ছে অনির্বাচিত পদ, তো আমরা সভাপতির যেন একচেটিয়া ক্ষমতা না থাকে, সেটা যেন নির্বাচিত পরিষদের সাথে পরামর্শ করে সভাপতি কাজ করেন, এই বিষয়ে আমরা প্রস্তাবনা জমা দিয়েছি। তবে একেবারেই ভিন্ন মত ছাত্র দলের। তাদের অভিযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় বিশেষ রাজনৈতিক দল বাড়তি সুযোগ পাচ্ছে। সাকসুর এখন কোনো পরিবেশ নেই, আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তো সেই ক্ষেত্রে সাধারণ যতগুলা ছাত্র রাজনৈতিক সংগঠন রয়েছে তারা তাদের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। এমন পরিস্থিতিতে সাকসু নির্বাচন নিয়ে 6 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন প্রস্তাব যাচাই বাছাই চলছে। এখন ক্যাম্পাসে সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং এখন কোনো নির্বাচন হলে সেটা সুষ্ঠু হবে এবং এটা হওয়া উচিত। সুতরাং আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। খুব শীঘ্রই আমরা বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে আমরা ছাত্র সংসদ নির্বাচনের দিকে যাব। 27 বছর আগে ছাত্র সংসদ নির্বাচনের পর এই ক্যাম্পাসে এসেছে শিক্ষা, গবেষণা এবং অবকাঠামোগত অনেক পরিবর্তন।
রাজনৈতিক নানান ঘটনার সাক্ষী এই ক্যাম্পাস। চলমান পরিস্থিতিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে আলোচনা, সমালোচনা এবং বিতর্ক। তবে দিন শেষে শিক্ষার্থীরা চান দেশের উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার বাতিঘর এই প্রতিষ্ঠান যেন জ্ঞান বিজ্ঞান চর্চায় দেশের মধ্যে আরও সুনাম অর্জন করতে পারে এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পায়। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। মাদারীপুর সদর উপজেলা খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসী উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় মানববন্ধন থেকে কলেজ ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 10 দফা দাবি তুলে ধরেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বক্তারা। তারা বলেন, ভর্তি ফর্মে অঙ্গীকারনামায় উল্লেখ আছে এই কলেজের শিক্ষার্থীরা কখনোই কোনো ছাত্র রাজনীতি করতে পারবে না। কিছুদিন আগে এই কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি কলেজ কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। দাবি মানা না হলে পরে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণার কথা জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা। কক্সবাজার সদর হাসপাতাল ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সদর হাসপাতাল থেকে 4 দালালকে আটক ও বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। তবে আঞ্চলিক পাসপোর্ট অফিসে কোনো দালালকেই আটক করা যায়নি। গত কয়েকদিন ধরে হাসপাতালে ছদ্মবেশে দালালদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে র্যাব সদস্যরা। সকাল থেকে শুরু হয় অভিযান। এ সময় হাতে নাতে ধরা 4 জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপর দুপুরে অভিযান চালানো হয় পাসপোর্ট অফিসে। তবে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় দালাল চক্র। ঝালকাঠিতে বিজিডি ও খাদ্য বান্ধব কর্মসূচি তালিকায় অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে প্রশাসন। অভিযোগ, নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের 8 ও 9 নং ওয়ার্ডে সুবিধা পাওয়ার মতো ব্যক্তিদের বাদ দিয়ে অর্থনৈতিক সুবিধা নিয়ে সচ্ছলদের তালিকাভুক্ত করা হয়েছে। সকালে উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ কবির হোসেন তদন্তে যান। কর্মকর্তারা জানান, অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে। বর্তমান তালিকা বাদ দিয়ে নতুন তালিকার জন্য প্রস্তাব দেওয়া হবে। যে অনলাইন হয় না, আমরা নিব কিভাবে? অনলাইনের সুযোগ উপজেলা বা যে কোনো উপজেলা। ফরিদপুরের নগরকান্দায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিসটিসিতে নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি, অর্থ আত্মসাৎ ও ঘুষ দাবির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে প্রতিষ্ঠানটির শিক্ষক নিশীথ কুমার ও প্রদীপ কুমারের বহিষ্কার দাবিতে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে। আন্দোলনকারীদের অভিযোগ, নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এবং ঘুষের সঙ্গে জড়িত ছিলেন তারা। বারবার দুজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় অধ্যক্ষ অলোক কুমার সাহাকে অবরুদ্ধ করা হয়। খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। মানিকগঞ্জে জনস্বাস্থ্য ও পরিবেশের উপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন গবেষণা সংস্থা বার্সিক। জানানো হয়, জেলার 4টি উপজেলার 21 জন কৃষকের উপর পরিচালিত এক অনুসন্ধানমূলক সমীক্ষার তথ্য অনুযায়ী সরকারিভাবে নিষিদ্ধ কার্বোফুরান, প্যারাকোয়াট, গ্লাইফোসেট ও অ্যালুমিনিয়াম ফসফাইড নামক কীটনাশক এখনও বাজারে অবাধে বিক্রি হচ্ছে। এসব বিষাক্ত রাসায়নিক ব্যবহারে কৃষকরা মারাত্মক শারীরিক সমস্যায় ভুগছেন, গবাদি পশুও মারা যাচ্ছে আর জমির ফসলও ক্ষতির শিকার হচ্ছে। এসব কারণে কৃষকদের আনুমানিক আর্থিক ক্ষতির পরিমাণ 11 লাখ টাকারও বেশি। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।